টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন দি ভিউজ অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আমি ইহসান জুয়েল। আমরা এই অনুষ্ঠানে চেষ্টা করি আপনাদের প্রয়োজনীয় তথ্যগুলো জানিয়ে দেওয়ার, যাতে আমেরিকায় বসবাসরত বাংলাদেশি কমিউনিটির মানুষজন খুব সহজেই জীবনের কঠিন পথগুলো সহজ করে নিতে পারেন। তবে এই মুহূর্তে বাংলাদেশে একটা ক্রান্তিকাল চলছে, রাজনৈতিক সংকট চলছে এবং নতুন একটা বাংলাদেশের চ্যালেঞ্জও একই সাথে চলছে। তাই আমরা চেষ্টা করব বাংলাদেশ বিষয়ে অনেক বেশি ফোকাস করার, এবং এইসব বিষয় নিয়ে কথা বলতে আমাদের সাথে স্টুডিওতে আছেন অল কাউন্টি হোম কেয়ার সিও মোহাম্মদ কাদের সিআইপি। আপনাকে স্বাগত জানাচ্ছি কাদের ভাই। এহসান জুয়েল ভাই, থ্যাংক ইউ আমাকে আজকে ইনভাইট করার জন্য। আর স্পেশাল থ্যাংক ইউ টিভিএন 24। দর্শক, আমাদের এই অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হচ্ছে। আমাদের টেলিভিশনের স্ক্রিনে একটি নাম্বার দেখানো হচ্ছে, এই নাম্বারে টেলিফোন করে যে কেউ এইসব বিষয়ে আপনার মন্তব্য কিংবা প্রশ্ন করতে পারবেন। এবং একই সঙ্গে এই অনুষ্ঠানটি ফেসবুকেও সরাসরি লাইভ স্ট্রিমিং করা হচ্ছে, সেখানে গিয়েও কিন্তু আপনারা কমেন্টসে আপনাদের মতামত জানাতে পারেন। আমরা বাংলাদেশ প্রসঙ্গে আলোচনার আগে আমরা একটু এই মুহূর্তে বাংলাদেশে যা ঘটছে সেই সংবাদের শিরোনামগুলো একটু জেনে নিতে চাই। বাংলাদেশে রাষ্ট্রপতির সাথে 3 বাহিনী প্রধান এবং সমন্বয়কদের 3 ঘণ্টাব্যাপী একটি বৈঠক হয়েছে, যেখানে সব পক্ষ সম্মতি জানিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস নোবেল জয়ী, তাকে আগামীতে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হচ্ছে সেটির প্রধান উপদেষ্টা করার বিষয়ে সবাই সম্মত হয়েছেন। এবং আগামী 24 ঘন্টার মধ্যে পুরো উপদেষ্টা পরিষদ, অর্থাৎ কারা কারা দায়িত্ব পালন করবেন অন্তর্বর্তীকালীন সরকারে, সেই বিষয়গুলো নির্ধারণ করা হবে। এবং একই সঙ্গে বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ যেটি ছিল সেটিকে বিলুপ্ত ঘোষণা করেছেন রাষ্ট্রপতি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে তার দণ্ড মওকুফ করে রাষ্ট্রপতি মুক্তি দিয়েছেন। এবং একই সাথে পদত্যাগ করে শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী, তিনি এখনো ভারতেই আছেন। ভারত বলছে তাকে সাময়িক আশ্রয় দেওয়া হয়েছে, কারণ প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের কাছে সাময়িক আশ্রয় চেয়েছে। পরবর্তী গন্তব্য কোথায় হবে সেটা নিয়ে নানা গুঞ্জনও চলছে। এছাড়া 5ই জুলাই থেকে যে কোটা আন্দোলন শুরু হয়েছে, সেখানে গ্রেপ্তারকৃত বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং একই সঙ্গে যারা আন্দোলনকারী ছিলেন তাদের 2200 জনকে আজকে মুক্তি দেওয়া হয়েছে, অর্থাৎ 2200 জনকে মুক্তি দেওয়া হয়েছে। এবং আরো কিছু গুরুত্বপূর্ণ সংবাদ আমাদের কাছে আছে। ঢাকা বিমানবন্দর থেকে সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ এবং সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, তারা যখন দেশ ত্যাগ করতে যাচ্ছিলেন তাদেরকে আটক করা হয়েছে। সেনাবাহিনী এবং পুলিশ প্রশাসনে ব্যাপক রদবদল হয়েছে। একেবারে শীর্ষ বেশ কয়েকজন সেনা কর্মকর্তা এবং পুলিশের আইজিপি যিনি ছিলেন তাদেরকেও কিন্তু বদলি করে দেওয়া হয়েছে। এবং পুলিশ প্রশাসনে একটা অস্থিরতা চলছে। বলা হচ্ছে গত 24 ঘন্টা ধরে দেশে যেহেতু কোনো কার্যত সরকার নেই, তাই পুলিশের অনেক সদস্য নিজেদের জীবনের নিরাপত্তার দাবিতে কর্মবিরতিতে নেমেছেন, অর্থাৎ তারা কবে কাজে যোগ দেবেন এই বিষয়টা নিয়েও একটা অনিশ্চয়তা চলছে। এবং অর্থনীতির খবর যদি আপনাদের বলি, তবে রপ্তানিমুখী তৈরি পোশাক শিল্প এবং বস্ত্রগল 3 দিন বন্ধ করে থাকার পর আগামীকাল থেকে, অর্থাৎ বুধবার থেকে সেটি খুলে দেওয়া হচ্ছে। এগুলো আমাদের কাছে বাংলাদেশি বিষয়ে আলোচনা এবং বাংলাদেশের অর্থনীতি নিয়ে আমরা যে আলোচনার বিষয়টি এখন ঠিক করেছি সেটি হলো বাংলাদেশের রেমিটেন্স পাঠানো ও অর্থনৈতিক সংকট। এগুলো নিয়ে এখন আমরা কথা বলবো মোহাম্মদ কাদের সিআইপির সাথে। কাদের ভাই, জি, অনেকগুলো সংবাদ শিরোনাম শুনছিলেন, অর্থাৎ এক নজরে আপনি এবং দর্শকদেরকে আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করেছি বাংলাদেশে এই মুহূর্তে সবশেষ আপডেটগুলো কি আছে। কিন্তু বড় যে প্রশ্নটি চলে আসে, আপনি যেহেতু অর্থনীতির লোক, আপনি সিআইপি, আপনার কাছে জানতে চাই, এই যে একটা সংকট চলছে, এই সংকটে রাজনৈতিক সংকট তো একটা আছে, কিন্তু তার সাথে নিঃসন্দেহে অর্থনৈতিক সংকটের যোগ হবে, সেটা কেমন হতে পারে? আপনি যে প্রশ্নটা করেছেন, অ্যাকচুয়ালি অর্থনীতি একটা দেশের চালিকা শক্তি। সো এই অর্থনীতিকে যদি ঠিক না রাখা যায় তাহলে তো দেশের ফাউন্ডেশনটি আসলে ঠিক থাকবে না। আর অর্থনীতি ঠিক রাখার জন্য প্রথমত আগে আমাদের যারা ডিসিশন মেকার আছেন, পলিসি মেকার আছেন, ওদেরকে ঠিক হতে হবে। আপনি যেটা বলেছেন একটু আগে আপনার বক্তব্যে, যে রেমিটেন্স, এখন দেখেন আমাদের বিগত দিনের অভিজ্ঞতা থেকে, লাস্ট যে সরকারটা ক্ষমতায় ছিলেন তারা 15 বছর ছিলেন, অনেক রেমিটেন্স এখান থেকে গিয়েছে না। ওরা আবার কি করেছেন, ওরা এটাকে রেমিটেন্স মনে করেছেন, করে ওরা আবার বিদেশে থেকে বাংলা বলে পাচার করা, ওরা পাচার করেছেন। এবং সেই অ্যামাউন্টটা কি আপনি জানেন? আমি ঠিক ভুল না করি এটা 92,000 কোটি টাকা। একজন যদি আপনি অ্যাকাউন্টিং স্টুডেন্টকে জিজ্ঞেস করেন যে 92,000 কোটি লিখতে কতগুলো জিরো লাগে, তারও 5 মিনিট সময় লাগবে ক্যালকুলেশন করার জন্য। সো অর্থনীতি, বাংলাদেশের সবচেয়ে বড় অর্জন বলা হয় পদ্মা সেতুকে। এই টাকাগুলো দিয়ে 3টার বেশি পদ্মা সেতু তারা বানাতে পারতেন।
আসলে একটা দেশে এখন আপনি যেটা প্রশ্নটা অন্য জায়গায় চলে যাচ্ছে, যেহেতু আপনি ওখানে গেলেন সেটা বলি। পদ্মা সেতু, এই পদ্মা সেতুটাই বা কতটুকু জরুরি ছিল যাই হোক, এই সেটা মুহূর্তে? ভিন্ন প্রসঙ্গ। সেটাই, হ্যাঁ, আমরা just 3টা পদ্মা উদাহরণ সেতু হিসেবে তৈরি সেটা করা টেনেছি। যেত, জি। অথবা দেশে ইনফ্রাস্ট্রাকচার অনেক ডেভেলপ করা যেত, অথবা দেশকে আরো কলকারখানামুখী করা যেত, ইন্ডাস্ট্রিয়ালাইজ করা যেত যদি পয়সাগুলো থাকতো। এই জন্য অর্থনীতি ঠিক করতে হলে আগে আমাদেরকে ব্যাকবোনটা ঠিক করতে হবে, দেন আমরা অর্থনীতির দিকে যাব। আর অর্থনীতি শুধু রেমিটেন্স নির্ভর না। বাংলাদেশে আপনি জানেন এই মুহূর্তে 20 কোটি জনগণ আছে, 40 কোটি হ্যান্ড। আপনি যদি আমাদের এই হাতগুলিকে কাজে লাগান, ওখানেই আমরা অনেক কিছু জেনারেট করতে পারি। ওখানে যদি ইন্ডাস্ট্রি করেন, আপনি বিজনেস ডেভেলপ করেন, এই হাতগুলি যদি কাজে লাগে, অনেক বড় কিছু হবে না। সো শুধু রেমিটেন্স না, আপনি রেমিটেন্স আমরা পাঠাবো, লাইক আমরা যারা নন রেসিডেন্ট বাংলাদেশি আছি আমরা রেসিডেন্ট পাঠাবো, অবশ্যই সেটা বৈধ চ্যানেলে পাঠানো উচিত, ব্যাংকের মাধ্যমে। অ্যাটলিস্ট ব্যাংকের মাধ্যমে দেশে ডেভেলপ হবে। সো রেমিটেন্সের উপর অর্থনীতি যেমন নির্ভর করে, তার থেকে অন্যতম হলো পলিসি মেকিং করতে হবে, যাতে এই রেমিটেন্সটা বাংলাদেশেই থাকে এবং দেশের ইনফ্রাস্ট্রাকচার, দেশে ইন্ডাস্ট্রির ক্ষেত্রে ইউজ করা হয়। সেটি তো থাকেনি, মোটামুটি আমরা আলোচনায় এইটুকু পরিষ্কার। এবং আপনি যে তথ্যগুলো জানাচ্ছিলেন তার মাধ্যমেও এতদিন ধরে গণমাধ্যমে সেগুলো প্রকাশিত হয়েছে, প্রচুর অর্থ পাচার হয়েছে এবং অনেক ক্ষেত্রে দুর্নীতি হয়েছে বলে তো আজকে এইভাবে শোচনীয় পতনও সরকারের হলো, অর্থাৎ সংকটটা আরো ঘনীভূত হলো। এমনিতেই অর্থনীতিতে একটা সংকট চলছিল, তার সাথে অর্থ পাচার আছে, তার সাথে এখন যোগ হলো সরকারই নেই, নতুন একটি সরকার হয়তো অন্তর্বর্তীকালীন গঠন হবে। এই সরকার যখন কাজে হাত দেবে তখন তার অর্থনীতিতে, তার রিজার্ভে তার কি হাতে থাকছে, যেটা নিয়ে তিনি পুনর্গঠন করে সবাইকে নিয়ে আপনি যে পলিসি মেকিং করে এগিয়ে যেতে পারবেন? আমাদের পূর্ববর্তী সরকার কি রিজার্ভ রেখে গেছেন এটা আপনারা জানেন, যেটা আমাদের বারবার আমাদের রিজার্ভ নিয়ে কথা হচ্ছিল, যে আমাদের রিজার্ভ একটা পর্যায়ে এসে $7 বিলিয়ন, $14 বিলিয়ন, $20 বিলিয়ন চলে আসছে। এই রিজার্ভটা আসলে কিভাবে থাকে এটা একটু এক্সপ্লেন করি, দেন আমি আপনার সাথে একটু সময় নিয়ে কথা বলি। একটা দেশ থেকে যখন আরেকটা দেশে আমরা এক্সপোর্ট ইম্পোর্ট ট্রেডিং বিজনেস করি, তখন ইউএসএতে একটা ব্যাংক আছে, ফেডারেল রিজার্ভ ব্যাংক। ওই ব্যাংকে এই ইন্টারন্যাশনাল ট্রেডিং করার জন্য কিছু ফান্ড জমা রাখতে হয়, যেটা হলো $7 বিলিয়ন। লাইক এটা রিজার্ভ ব্যাংকে থাকবে, এই টাকাটা আপনি কখনো টাচ করতে পারবেন না। কেন পারবেন না? লাইক আমি চায়না থেকে একটা মালামাল ইম্পোর্ট করবো বাংলাদেশে, সেটার জন্য এই রিজার্ভ ব্যাংকটা গ্যারান্টি হিসাবে থাকে। যখন আমরা ইম্পোর্টটা করি, ইম্পোর্ট করার পরে বাংলাদেশ থেকে আমরা পেমেন্টটা রিলিজ করে দিই। কোনো কারণে আমরা যখন রাষ্ট্রীয়ভাবে কোনো ইম্পোর্ট করি, লাইক কমোডিটি আইটেম, ইটস লাইক দ্যাট, কর্ডন হতে পারে, সুগার হতে পারে, এগুলো কমোডিটি আইটেম বলি, বেসিক আইটেমগুলো। এগুলোর পেমেন্ট যদি কোনো দেশ দিতে না পারে, তখন কি হয়, এর ফেডারেল ব্যাংক দিয়ে দেয়। আপনি জানেন এক পর্যায়ে এসে আমাদের এই ফেডারেল ব্যাংকে যে টাকাটা ছিল, এটা পর্যন্ত পূর্ববর্তী সরকারের হাত দেওয়ার প্রয়োজন হয়ে গিয়েছিল, কারণ তাদের রিজার্ভ ছিল না। Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your COVID shot and RSV if eligible. Because if you're wondering, should I get my COVID shot? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. আর রিজার্ভটা কেন নাই? কারণ অত রিজার্ভটা অলরেডি বাইরে ট্রান্সফার করে ফেলছে। বিভিন্ন সময় আপনারা জানেন যে বাংলাদেশ ব্যাংক, এটা সেটা হয়তো বা ওদেরই লোকজন জড়িত ছিল, ওরা কি করছে, এটা চুরি নামক একটা শব্দ ইউজ করে, যে বাইরের লোকজন চুরি করে নিয়ে চলে গেছে $8 বিলিয়ন। ক্যান ইউ ইমাজিন? যেখানে $7 বিলিয়ন ইন্টারন্যাশনাল ট্রেড করার জন্য লাগে। সো এগুলোকে সিকিউর করতে হবে। সিকিউর করার পরবর্তীতে যারা আমাদের নন রেসিডেন্ট বাংলাদেশি আছে, ইভেন বাংলাদেশে এই মুহূর্তে যারা ঋণগ্রস্ত লোক আছেন, লাইক এসএ পরিবহন, এই টাইপের যে কোম্পানিগুলি আছে, বা আমাদের অন্যান্য যারা বড় বড় বিজনেসম্যান আছেন, প্রচুর টাকা লোন নিয়ে রেখে দিয়েছেন, ওরা যেটা লোনটা শোধ করতে পারতেছেন না, ওদের যেটা রিয়েল সিনারিওতে ক্যাপাসিটি আছে, কিন্তু আসলে ড্রামা করে, তারা ঋণ খেলাপি হিসেবে নিজেদেরকে ঘোষণা করে দিচ্ছেন, ড্রামা করেন। সো এখন ঋণ খেলাপি ঘোষণা করার যে পলিসিটা, এটাও চেঞ্জ করা উচিত, যে আপনি এই টাকাটা কোথায় ইউজ করছেন, কিভাবে খরচ করে ফেলছেন। এটা কিন্তু দেশেই থাকার কথা, তাই না? এটা যদি আপনি আনলেস বাইরে পাচার না করে দেন, তাহলে কোথাও না কোথাও আছে, তাহলে ঋণ খেলাপি হয়ে যাবেন। ইজি না জিনিসটা, না? কিন্তু বাংলাদেশে যত সহজে আপনি ঋণ খেলাপি নিজেকে ঘোষণা করতে পারেন, এই জিনিসটা করা উচিত না। আমার এটা হলো যে অ্যাটলিস্ট ওই সমস্ত বড় বড় প্রতিষ্ঠান যারা এখন সেজে বসে আছেন, গত 15 বছর ব্যাংকের মালিক হয়েছেন, ব্যাংক, একটা ব্যাংক, দুটা ব্যাংক, তিনটা ব্যাংক, আপনি মিলে একজন ব্যক্তি 4টা ব্যাংকের মালিক, একজন ব্যক্তি 4টা ব্যাংকের মালিক,
একটা ব্যাংক করতে লাগে 400 কোটি টাকা, যেটা আমাদেরকে পেড অফ ক্যাপিটাল জমা দিতে হয়, সেক্ষেত্রে ওরা 40,000 কোটি টাকার মালিক ওরা। দেখুন কতগুলি ব্যাংক ওরা উজাড় করে ফেলছে না। তো এই টাকাগুলি আমাদের আগে রিজার্ভে আনা উচিত এখন। অর্থাৎ দুটো গুরুত্বপূর্ণ পরামর্শ আপনি দিয়েছেন। এক নম্বর, অর্থ পাচার যে কোনো মূল্যে বন্ধ করতে হবে, এটার জন্য যদি কোনো পলিসি পরিবর্তন করতে হয় সেটি করতে হবে। দ্বিতীয়ত, ঋণ খেলাপি হিসেবে যারা অর্থ প্রচুর নিয়ে রেখেছেন কিন্তু আসলে তারা ঋণ খেলাপি নয়, দরকার হলে সেই আইনে সংস্কার করে তাদের কাছ থেকে অর্থগুলো আদায় করতে হবে, যাতে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভটাকে অন্তত সমুন্নত রাখা যায়। কিন্তু একই সাথে গত কিছুদিন যখন আন্দোলন চলছিল তখন প্রবাসীদের অনেকেই রেমিটেন্স পাঠানো বন্ধ করার ঘোষণা দিয়েছেন। আমরা দেখেছি তারা এখন আবার পুনরুদ্যমে বলছেন না, এখন যেহেতু পরিবর্তন সাধিত হয়েছে, যেটির জন্য তারা আন্দোলনটি করছিলেন সেটি সফল হয়েছে, তারা নতুন করে রেমিটেন্স পাঠাচ্ছেন। এই যে এই রেমিটেন্স পাঠানো, বৈধ পথে পাঠানো এবং যাতে সরকার দেশ লাভবান হয়, সে বিষয়ে আপনার বক্তব্যটা জানতে চাই। না, আপনি দেখেছেন আমাদের যে ছেলেগুলো বাহিরে থাকে, নন রেসিডেন্ট বাংলাদেশ, আমরা যাদেরকে প্রবাসী বলি, ওদের ইমোশনটা আপনি দেখেছেন। যখন দেশটা সংস্কার হচ্ছিল, ছেলেরা আন্দোলন করছিল, ওরা বলছিল যে আমরা স্টপ রাখবো। বাট এখন দেখেন প্রত্যেকটা দেশে লাইক হলো মেন সোর্স কারা, মিডল ইস্ট, ওই সমস্ত প্রত্যেকটা দেশের ছেলেরা এখন আনন্দ চিত্তে বলতেছে যে দেশ রিবিল্ড করো, যত টাকা লাগে আমরা পাঠাবো। এই ছেলেগুলা কি করতেছে যে যত টাকা ওদের পকেটে থাকতেছে ওরা কিন্তু নিজের সেভিংস চিন্তা করতেছে না, সমস্ত টাকাগুলি বাংলাদেশে পাঠানোর জন্য চেষ্টা করতেছে। এখন যারা আমাদের তত্ত্বাবধায়ক সরকারে আসবেন, যারা পলিসি মেকার হবেন, এই ফান্ডগুলি নিয়ে যদি তারা সঠিকভাবে ইউটিলাইজ করতে পারেন, একটা দেশ ডেভেলপ করতে বেশি সময় লাগে না, তো বেশি সময় লাগে। আপনারা যদি রাইট পারসন, সুশিক্ষিত পারসন, স্বশিক্ষিত ব্যক্তি থাকে, যার ইচ্ছা থাকবে না আমি দেশটাকে রিবিল্ড করবো, যা হবার হয়ে গেছে দ্যাটস ফাইন, আপনি এটা ফেরত আনতে পারবেন না, বাট এখন থেকে রিবিল্ড করবেন, দেন এই টাকাগুলোকে আপনারা সঠিক কাজে ইউজ করেন। আপনি ব্রিজ করবেন, কালভার্ট করবেন, রোড হাইওয়ে করবেন, এগুলো লাগবে। পাশাপাশি আপনি ইন্ডাস্ট্রির দিকে অ্যাটেনশন দেন, অ্যাটলিস্ট আমার ওখানে যাতে কোনো আনএমপ্লয়েড না থাকে, লোকজন কর্মমুখী হয়। যখন আমার এখানে লোকজনের জব ক্রিয়েট হবে, আমার এখানে বেকার লোকজন থাকবে না, তখন ওইখান থেকে আমার ইনকাম জেনারেট হবে, ওই পয়সা দিয়ে আপনি তখন ব্রিজ, কালভার্ট, রোড সবকিছুই করতে পারবেন। একই সাথে বিদেশি সহায়তার যে বিষয়টি থাকে, আমরা দেখেছি আইএমএফ, বাংলাদেশ আইএমএফ এর কাছে অর্থ চেয়েছে এবং সেটি নিয়ে কিন্তু নানা তাল বানা হচ্ছে, নানা শর্ত দেওয়া হয়, সংস্কারের জন্য নানা শর্ত দেওয়া হয়। এবং আমরা জানি যে আইএমএফ বলি, বিশ্ব ব্যাংক বলি, অন্যান্য প্রতিষ্ঠানগুলো অনেকগুলোই কিন্তু পশ্চিমা যে রাষ্ট্র ব্যবস্থাপনা সেগুলোই নিয়ন্ত্রণ করে। আমরা এর আগের সরকারকে আমরা দেখেছি পশ্চিমা রাষ্ট্রগুলো গণতন্ত্রের প্রশ্নে, সুশাসনের প্রশ্নে তার কিন্তু ওইভাবে স্বীকৃতি কিংবা সহায়তা করেনি। এখন আমরা দেখেছি আজকেও ইউএস স্টেট ডিপার্টমেন্ট থেকে বলা হয়েছে যে এই সরকারকে সহযোগিতা করা, গণতান্ত্রিকভাবে যাতে নতুন অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয় সেসব বিষয়গুলো বলা হয়েছে। এখন কি আপনার কাছে মনে হয় যে অন্তর্বর্তীকালীন সরকার তারা আইএমএফ, বিশ্ব ব্যাংক, বিভিন্ন জায়গায় যে দাতা সংস্থাগুলো আছে তাদের কাছ থেকে মোটা অঙ্কে কিংবা ভালো অঙ্কে সহায়তা পাবে? দেখেন, আপনার অ্যান্সার আপনি অলরেডি দিয়ে দিয়েছেন, আমি জাস্ট এটাকে রিভাইজ করি। আইএমএফ, এডিবি, ওয়ার্ল্ড ব্যাংক, ইভেন ইউএন, যতগুলো প্রতিষ্ঠান আছে যারা বাংলাদেশকে ফান্ডিং করে বা লোন দেয় বা বিভিন্নভাবে সহযোগিতা করে, ওরা সবসময় একটা কথাই বলে আসছে, উই নিড গুড গভর্নেন্স, সুশাসন। যেখানে সুশাসন থাকবে ওরা তখন কমফোর্টেবলি ওখানে পেমেন্টগুলো করতে পারে, ওখানে লোন দেওয়া বলেন, অনুদান দেওয়া বলেন, সব কিছু করতে পারে। এই মুহূর্তে আমরা যেগুলো পাচ্ছি, লাইক যে 10 জন আমাদের তত্ত্বাবধায়ক সরকারের লিস্টে এসেছেন, যদি এটা ফাইনালি ডিক্লেয়ার হয়ে যায়, আমার ধারণা যেহেতু এই 10 জন ব্যক্তি সুশিক্ষিত মানুষ এবং প্রত্যেকজনই হাইলি এডুকেটেড, আমার ধারণা ওরা অবশ্যই ভালো কিছু করবেন এবং অ্যাজ এ সাধারণ নাগরিক হিসাবে ওদের কাছে আমাদের প্রত্যাশা এটা থাকবে। আর ওখানে যদি কোনো করাপশন না থাকে বাংলাদেশে, অথবা ওখানে যদি আগের মতো কোনো ধরনের জটিলতা না থাকে, তখন এই সমস্ত বড় যারা প্রতিষ্ঠান, পশ্চিমা বলেন আর যাই বলেন আপনি, হ্যাঁ, ওরা কিন্তু পয়সা নিয়ে বসে আছে। কি জন্য? এডিবি বলেন, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, আইএমএফ, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, অথবা যারা আছেন ওরা দিতে চায় আপনাদেরকে, কিন্তু আপনাদের ব্যর্থতা, আপনাদের পলিসিগুলো এরকম, আপনাদের কালচারটা এভাবে ডেভেলপ করে ফেলেছেন যে একটা করাপ্টেড কালচার, ওখান থেকে বের হয়ে আসতে হবে। যদি আপনি করাপশনটা থেকে বের হয়ে আসতে পারেন, তাহলে তাদের বিনিয়োগে কিন্তু সমস্যা নেই। আরেকটা বিষয় আপনার কাছে জানি, সেটা হলো যে আন্দোলনটি চলেছে প্রায় 15 দিন, 20 দিন, 25 দিন ধরে আন্দোলনটি চলেছে। এই আন্দোলনের সময় আমরা দেখেছি ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছিল, ফলে বিদেশি বায়ারদের সাথে যোগাযোগ করা সম্ভব হচ্ছিল না। অনেক ব্যবসায়ী বলছিলেন যে তাদের ব্যবসার অর্ডারগুলো বাতিল হয়ে যাচ্ছে এবং তারা তো আপডেট জানে না যে আসলে কখন পাবেন, কিভাবে পাবেন কিংবা কেন পাচ্ছেন না। সেই সংকটগুলো তৈরি হয়েছে। একদিকে আউটসোর্সিং যারা করতো, যারা আইটি খাতে নিজেদের ক্যারিয়ার গড়ছিল, তারা বিঘ্নিত হয়েছে। একই সাথে ইন্ডাস্ট্রিগুলো খুবই বিঘ্নিত হচ্ছে।
আসার কথা আগামীকালকে থেকে সেটি খুলে দেওয়া হচ্ছে। এই যে একটা ক্ষতি হয়ে গেল, অর্থাৎ মরার উপর খালগা, এমনিতে রিজার্ভ নেই, তার উপর আবার এই ধরনের একটা ক্ষতি আন্দোলন এবং অন্যান্য বিষয়গুলো সবকিছু মিলে এই ক্ষতিটা পুষিয়ে তোলার জন্য অর্থাৎ ডাবল শিফটে কিংবা কোন ধরনের কাজগুলো করা দরকার আপনার কাছে মনে হয়? ওকে, এখানে সবচেয়ে ইন্টারেস্টিং পয়েন্ট হলো যেটা একটু পলিটিক্যাল কথা বলতে হয় আর কি। একটা লোক কেমন হলে, কতটুকু দেশপ্রেমের অভাব থাকলে সে জানে যে বাংলাদেশ এই মুহূর্তে আইটিতে একটা জায়ান্ট কান্ট্রি হতে যাচ্ছে। আমাদের দেশে যে ফ্রিল্যান্সিং করে ছেলেগুলা আমেরিকান কান্ট্রির সাথে, ইউরোপিয়ান কান্ট্রির সাথে, ওরা প্রচুর টাকা ইনকাম করে, দেশের মধ্যে ইনকাম জেনারেট হচ্ছে, অথচ দেখেন ওরা কি করেছে, ইন্টারনেটটা বন্ধ করে ফেলছে। যাক, এটা খুবই দুঃখজনক, বাট এখন আমাদের এখান থেকে উত্তরণ করতে হবে, আমাদের এখান থেকে বের হয়ে আসতে হবে। সো আপনি যেটা বলছেন শিফটিং, ডেফিনেটলি আমাদের যারা গার্মেন্টস ফ্যাক্টরিগুলি আছেন, যেটা বাংলাদেশের ফরেন ইনকামের ফার্স্ট সোর্স গার্মেন্টস, ওরা অবশ্যই যদি আমাদের ইলেকট্রিসিটি অথবা অন্যান্য কমপ্লায়েন্সগুলি ঠিক থাকে, আমাদের তত্ত্বাবধায়ক সরকার যারা আছেন কমপ্লায়েন্সগুলি মেনটেন করতে পারেন, ওরা ডাবল শিফটে কাজ করতে পারবে এবং অর্ডারগুলি উঠাইতে পারবে। যখন অর্ডারগুলি উঠাবে, আলটিমেটলি বায়াররা যখন বুঝতে পারবে যে বাংলাদেশে এই মুহূর্তে পলিটিক্যাল আনস্টেবল কোনো কিছু নাই এবং কান্ট্রিটা স্টেবল হয়ে গেছে, পলিটিক্যাল সিচুয়েশনগুলি গুড, এই বায়ারগুলিও কিন্তু তখন উৎসাহিত হবে না যে বাংলাদেশে এখন অর্ডার প্লেস করা যায়। অনেক অনেক ধন্যবাদ, আপনি অনেকগুলো গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন। আমরা জানি যে আপনার একটি হোম কেয়ার রয়েছে, অল কান্ট্রি হোম কেয়ার, যেটির আপনি সিও। আমরা হয়তো আজকে সেই আপনার হোম কেয়ার সার্ভিস নিয়ে হয়তো আমরা বেশি আলোচনা করতাম, কিন্তু দেশের প্রয়োজনে, দেশের মানুষের প্রয়োজনে কিংবা দর্শকদের চাহিদার কথা বিবেচনা করে আমরা রেখেছি আপনার কাছে। আমরা একেবারে 1 মিনিট হয়তো সময় পাবো। আপনারা কি ধরনের সেবা দিয়ে থাকেন অল কাউন্টি হোম কেয়ার থেকে? আমরা মূলত অল কাউন্টি হোম কেয়ার নিউ ইয়র্ক স্টেটের লাইসেন্সধারী একটা হেলথ হোম কেয়ার এজেন্সি। যে সমস্ত ব্যক্তি লাইক ক্রনিক্যাল প্রবলেম, লাইক 90 দিনের বেশি অসুস্থ থাকেন, এই সমস্ত ব্যক্তি তার বাসায় একজন কেয়ার গিভার পেতে পারেন এবং যেটার খরচ মেডিকেড, যেটা হেলথ ইন্স্যুরেন্স কোম্পানি কভার করে থাকে। এখন একজন বাবা অথবা মা যদি অসুস্থ হয়ে থাকেন, তখন তার সন্তান তাকে টেক কেয়ার করতে পারেন। একজন সন্তান যখন টেক কেয়ার করে, তার ফাইন্যান্সিয়ালি প্রফিটটা কোথায়? সে তো বাইরে জব করতে পারতো, এখন বাইরে জব না করে সে যখন তার বাবা মাকে সহজ হেল্প করবে, কেয়ার গিভার হিসেবে কাজ করবে, তখন মেডিকেড তাকে একটা স্যালারি দিয়ে থাকে, হুইচ ইজ $21.09 পার আওয়ার। এটাই হলো মূলত হলো আমাদের হোম কেয়ার সার্ভিস, যে একজন ব্যক্তি যদি অসুস্থ থাকেন, তার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি অথবা যে কোনো ব্যক্তি তাকে সহযোগিতা করলে মেডিকেড থেকে তাকে বেতন দেওয়া হয়। টপ অফ দিস আমাদের আরেকটা লাইসেন্স আছে, যেটা হলো লেক্সা আমরা বলি। ওটার আন্ডারে কোনো ব্যক্তি যদি অসুস্থ হয়ে থাকে, তার যদি সন্তান না থাকে, ফ্রেন্ডস ফ্যামিলি না থাকে, তখন আমরা তার বাসায় কেয়ার গিভার পাঠাই, যেটাকে আমরা হেলথ হোম এড বলি। প্রশিক্ষিত কেয়ার গিভার সেবা দিয়ে থাকেন অধীনে। এবং আপনাদের অফিস জ্যামাইকায়? আমাদের কয়েকটা অফিস আছে। জ্যামাইকাতে আমাদের কর্পোরেট অফিস, আমরা লং আইল্যান্ড অফিস আছে আমাদের ব্র্যান্ডপুরে, ম্যানহাটনে অফিস আছে মিড টাউনে। অনেক ধন্যবাদ মোহাম্মদ কাদের সিআইপি, আপনাকে এই সময়টাতে এসে আমরা দেশ নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য, অনেক দর্শকরা হয়তো কিছু কিছু বিষয়ে কনফিউজড ছিল যে কিভাবে আসলে অর্থনৈতিক চ্যালেঞ্জগুলো বাংলাদেশ মোকাবেলা করবে, হয়তো আমাদের এই আলোচনা থেকে তারা কিছুটা ধারণা পেয়েছেন এবং আপনাকে ধন্যবাদ আপনি সময় দেওয়ার জন্য। আগামীতে নিশ্চয়ই আমরা এই বিষয়গুলো নিয়ে, হোম কেয়ার বিষয়গুলো নিয়ে অনেক বেশি আলোচনার সুযোগ পাবো। দর্শক, আপনাদের ধন্যবাদ জানাচ্ছি যারা তখন দেখছিলেন। আমরা একটা ছোট্ট বিরতিতে যাব, বিরতি থেকে যখন আমরা ফিরবো তখন বাংলাদেশের সাথে বিমান যোগাযোগ পরিস্থিতি এটি নিয়ে কথা বলবো। আমাদের সাথে যোগ দেবেন বাংলা ট্রাভেলসের প্রেসিডেন্ট ও সিও মোহাম্মদ বেলায়েত হোসেন বেলাল। আমন্ত্রণ থাকলো এই আলোচনা শোনার জন্য, সঙ্গে থাকুন। Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your COVID shot and RSV if eligible. Because if you're wondering, should I get my COVID shot? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. আবারও স্বাগত দিভিজ অনুষ্ঠানে, আপনাদের সাথে আছি আমি ইহসান জুয়েল। আমরা এই মুহূর্তে যে বিষয়টি নিয়ে কথা বলবো এটি খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা বাংলাদেশের থেকে আসা যাওয়া করতে চাচ্ছেন, যেহেতু একটা রাজনৈতিক সংকট চলছে, তাই তারা অনেকেই কিন্তু জানতে চান বাংলাদেশের সাথে বিমান যোগাযোগের কি অবস্থা। যারা আসা যাওয়া করতে চাচ্ছেন, যারা যেতে যাচ্ছেন কিংবা আসতে যাচ্ছেন, তারা তাদের এই যাত্রাটা সহজ করতে পারবেন কিনা, এবং এই কারণেই আমরা আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি বাংলা ট্রাভেলসের প্রেসিডেন্ট ও সিও মোহাম্মদ বেলায়েত হোসেন বেলাল ভাইকে। তিনি আপনাদের জানাবেন যে আসলে যোগাযোগের কি অবস্থা। বেলাল ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি।
ধন্যবাদ আপনাকে। জি দর্শক, আমরা এই অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করছি। সো আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাদের টেলিভিশনের স্ক্রিনে দেখানো নাম্বারে টেলিফোন করে আপনারা কিন্তু সেই প্রশ্নের উত্তরও নিতে পারবেন। বেলাল ভাই, আপনার কাছে শুরুতে যে জিনিসটি জানতে চাই সেটা হলো যে বিমান চলাচল একটা সময় বন্ধ হয়ে গিয়েছিল আমরা জানি, এখন কি অবস্থা? সহজে কি আসা যাওয়া করা যাচ্ছে? জুয়েল ভাই, ধন্যবাদ আপনাকে আমন্ত্রণ করার জন্য। ধন্যবাদ টিভিএনের সকল দর্শককে। কালকে যেটা ছিল আমাদের নিউ ইয়র্ক থেকে সকালের যে ফ্লাইট ছিল সেই ফ্লাইটটা ক্যান্সেল ছিল বিকজ অফ, আপনি জানেন, বাংলাদেশের পরিস্থিতির কারণে। আর তার আগের রাতের যে ফ্লাইটটা ছেড়ে গেছে সেটা ঢাকাতে অন টাইমে ল্যান্ড করে নাই। জেএফকে থেকে ওরা অন টাইমে ডিপার্ট করছে, বাট দুবাই যাওয়ার পর তাদের স্টে লঙ্গার বিকজ অফ ঢাকার পরিস্থিতির কারণে। পরবর্তী ফ্লাইটে ওরা ঢাকা যাচ্ছে এবং অলরেডি ডান, ওদের নতুন ফ্লাইট দেওয়া হয়েছে যারা দুবাইতে আসে। 4 তারিখে রাত্রে যারা জেএফকে থেকে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিয়েছে সেই ফ্লাইটটা বাংলাদেশ যায়নি, দুবাই পর্যন্ত অলরেডি ওরা আসে। দুবাই থেকে তাদের পরবর্তী ফ্লাইট আজকে দিছে, ওরা আজকে ঢাকা যাচ্ছে। আর গতকাল সকালে ফ্লাইটে নিউ ইয়র্কের ফ্লাইট ক্যান্সেল ছিল, কালকে রাত থেকে আবার নর্মাল চলে আসে। সো এখন সব ফ্লাইটগুলি ইনকামিং আউটগোয়িং ঠিক আছে, একদম ঠিক আছে। সেক্ষেত্রে একটা প্রশ্ন অনেকেই মনে করছেন যে যেহেতু বাংলাদেশের পরিস্থিতিটা এমন চলছে, আপনারা তো ভিসা প্রসেস করে থাকেন, বাংলাদেশের এই চলমান পরিস্থিতি, বাংলাদেশি পাসপোর্ট যাদের আছে তারা কি বিভিন্ন দেশে অর্থাৎ কাঙ্ক্ষিত বিভিন্ন দেশে আসা যাওয়া করতে পারছেন নাকি কোনো সমস্যার মুখোমুখি হচ্ছে? ভিসা প্রসেসিং এর ক্ষেত্রে সেটা ছিল অনলি রেস্ট্রিকশন ছিল বাংলাদেশের উপর, সেটা আরব আমিরাত বা দুবাই। বাংলাদেশের যে পরিস্থিতি ছিল, যে সমস্ত স্টুডেন্ট প্রটেস্ট ছিল, আপনারা বা আমাদের দর্শক অনেকেই হয়তো আমরা জানি কোন কোন কান্ট্রিতে আপনার থাকে, যে সমস্ত কান্ট্রিগুলোতে আপনার ফ্রিডম অফ স্পিচ বলতে গেলে নাই, বিশেষ করে আমাদের অ্যারাবিক জোন কান্ট্রিগুলিতে। দুবাইতে হচ্ছে আপনি রাস্তায় প্রটেস্ট করতে পারবেন না। সো যে সমস্ত আমাদের ভাই ছিল বা যারা ছিল ওদের রাস্তায় প্রটেস্ট করার কারণে 57 জন, আপনি হয়তো জানেন যে বিভিন্ন মেয়াদে ওদের সাজা এবং 3 জনের সম্ভবত যাবজ্জীবন কারাদণ্ড আছে। তো তখন ওরা ইনস্ট্যান্টলি বাংলাদেশকে ব্যান করেছিল ভিসা দেওয়া, বাট 1 আগস্ট থেকে হুইচ ইজ আবার 4-5 দিন হয়ে গেল, ওরা আবার সেই জিনিসটা ওপেন করে ফেলছে। সো এখন দুবাইয়ের ভিসাও করা যাচ্ছে, যেটা আপনার বন্ধ ছিল। শুধুমাত্র একটাই কান্ট্রি ছিল দুবাই যারা বাংলাদেশকে ব্যান করছিল, বাট ওরা আবার ওটা রিওপেন করছে। সো নাও দুবাইয়ের ভিসাও করা যাচ্ছে, সো যে কোনো জায়গায় ভিসা করা যাচ্ছে এখন। আরেকটা সংকট আছে, সেটি হলো যে আমরা দেখছি বিমানবন্দরে অর্থাৎ যারা ঢাকা থেকে বিভিন্ন দেশে যেতে চান তাদের অনেকেরই রাজনৈতিক পরিচয় যাচাই করা হচ্ছে এবং সেই ক্ষেত্রে অনেকে আটকের মুখোমুখি হচ্ছেন। আমরা 2 জন মন্ত্রীর নামের মধ্যে দেখেছি, সেনাবাহিনীর একজন মেজর জেনারেল, তাকেও এরকম আটকে দেওয়া হয়েছে অর্থাৎ বিমান থেকে নামানো হচ্ছে। তারা সব পলিটিক্যাল পার্সন, বেশিরভাগই বড় বড় পলিটিক্যাল লিডার এবং তাদেরকে নিয়েই আসলে এত জটিলতার কারণ তারা তৈরি করেছেন। তাদেরকে মুখোমুখি নিরীহ যারা অর্থাৎ হয়তো রাজনৈতিক পরিচয় আছে, কোনো ওয়ার্ড পর্যায়ে উপজেলা পর্যায়ে রাজনৈতিক পরিচয় আছে, তারা হয়তো বাংলাদেশে গিয়েছেন, তারা এখন ব্যাক করতে চান, তারা সমস্যার সম্মুখীন হচ্ছেন, এমন কোনো তথ্য আছে কিনা কিংবা হলে কি হবে? শুধুমাত্র যদি এয়ারপোর্টকে আপনার এগেনস্টে কোনো এফআইআর থাকে, গভর্নমেন্ট এগেনস্টে, কান্ট্রি এগেনস্টে, আপনার আমার পার্সোনাল কোনো ধরনের ক্লেম আছে, আপনার সাথে আমাদের সমস্যা আছে, সেটাতে কিচ্ছু হবে না। যদি গভর্নমেন্ট আপনার এগেনস্টে এয়ারপোর্টে রিপোর্ট করে, লেটস সে ABCD দিস পারসন জুয়েল ট্রাভেলিং করবে ওর জুয়েলের নামে, ওদের লিস্ট করা আছে এয়ারপোর্টে, সো দিস ইজ দ্য প্যাসেঞ্জার, ওদের লিস্ট ডাটা আছে, দে আর ব্যান্ডেড, ওরা ব্যান্ড। যদি কারো এরকম ব্যান্ড নাম থাকে এয়ারপোর্টে, এগেইন হয়তো এমন হচ্ছে যে লোকালে এমন হয় যে কোনো রাজনৈতিক কারণে ইচ আদারের মধ্যে দ্বন্দ্ব থাকতে পারে, লোকাল থানায় ওনার জন্য হয়তো কোনো একটা মামলা হয়তো রুজু, বাট ইচ আদার পার্সোনাল, দেশের এগেনস্টে না, না সেক্ষেত্রে কিছু হচ্ছে না, বিকজ অফ এয়ারপোর্ট তার এগেনস্টে কোনো ব্যান করা বা গভর্নমেন্টের কোনো ব্যান নাই তার এগেনস্টে, সেটা পার্সন টু পার্সনের ব্যাপার ভেরিয়েশন আছে, ওটার জন্য এয়ারপোর্ট ক্যারি করে না। এয়ারপোর্ট শুধুমাত্র ব্যান করে যদি গভর্নমেন্ট তার এগেনস্টে কোনো ধরনের ক্লেম ওর নাম যদি জারি করে যে এই নামের লোক এয়ারপোর্ট দিয়ে ওরা পাস করতে পারবে না, যাদের শুধুমাত্র মেজরিটির হচ্ছে রাজনৈতিক ব্যাপার স্যাপার আমরা জানি যেটা, ওইরকম পার্সনগুলি। অর্থাৎ দর্শকদের কিছুটা আশ্বস্ত করার বিষয়, আমরা যারা জেনারেল পার্সন, আমরা যারা ট্রাভেল করবো সবাই আশ্বস্ত থাকতে পারেন, জেনারেল ট্রাভেলিং এ কোনো ধরনের কারো কোনো সমস্যা নাই, যদি আপনার দেশের এগেইনস্টে আপনার কোনো ধরনের আপনার ক্লেম না থাকে, যেটা রাষ্ট্রের মধ্যে জারি রেখেছে, রাষ্ট্র যদি শুধুমাত্র এয়ারপোর্টকে ইনফর্ম করে যে ABCD পার্সনকে আটকাও, তাকে ট্রাভেল করতে দিবে না, সেই ক্ষেত্রে সেটা আপনি প্লেনে যদি বড় করেন, স্টিল যখন ওরা জানতে পারে যেটা হচ্ছে ওদের এগেইনস্টে ছিল, সামহাউ ওরা বিমানবন্দরটা স্কিপ করতে পারছে, প্লেন থেকে ওরা নিয়ে আসে, বিকজ অফ ওদের ইনফর্ম ছিল যখন প্লেনে ওরা ঢুকছে, দেন সামহাউ ওদের মধ্যে ইনফরমেশন চলে আসে দিস পারসন ইজ ব্যান্ড, উনি কিভাবে ট্রাভেল করতেছে,
ওকে প্লেন থেকে নিয়ে আসা হয়েছে। এটা হোল ওয়ার্ল্ডেই হয়। এবং তার অনেক বিতর্কিত কর্মকাণ্ড ছিল, রাইট, যে কারণে তাকে এরকম ক্ষেত্রে বিপর্যস্ত এটা বিশ্বের যে কোনো করা দেশে হয়, যেমন আমেরিকাতে যদি হয় আপনার সেটা ইনকামিং হোক আউটগোয়িং হোক, এনি রিজন যদি আপনার এগেনস্ট অফ কান্ট্রিতে কিছু থাকে, আপনি প্লেনে ঢুকছেন, যখন ওরা জানতে পারবে আপনি দ্য মেইন পারসন, আপনার প্লেন থেকে নিয়ে আসবে। This is the এছাড়া rule. বাকিদের জন্য রিল্যাক্স, বাকিদের জন্য কোনো কোনো ব্যাপার সমস্যা নেই। একজন দর্শক আছেন টেলিফোনে। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। স্যার, আমি মোহাম্মদ বলছি। বিরল স্যারের কাছে আমার একটা প্রশ্ন আছে। আমার প্রশ্নটা হচ্ছে, আমার ট্রাভেল ডকুমেন্টস আছে, ওই ক্ষেত্রে কি আমি চাইলে উমরা করতে পারবো? উমরা করে যদি আবার আমেরিকাতে ঢুকি, ওই ক্ষেত্রে কি আমার কোনো প্রবলেম হতে পারে কিনা, একটু যদি দয়া করে আমাকে জানাতেন। জি, অনেক ধন্যবাদ। এই বিষয়টি আমরাও আপনাকে জিজ্ঞেস করতাম, সেটি হলো যে উমরা যখন আবার চালু হলো, আগের নীতিতে কি আছে নাকি নতুন কোনো নিয়ম হয়েছে? উমরার মধ্যে জাস্ট এটাও একটু চেঞ্জ আছে, শুধুমাত্র যাদের গ্রিন কার্ড ছিল গত বছর ছিল, যদি কারো গ্রিন কার্ড থাকে উনি চাইলে ফ্রি ভিসা নিতে পারতো, ওর নিতান্তই কেউ অ্যারেঞ্জ করতে পারে নাই, এয়ারপোর্ট থেকে করতে পারতো। বাট এবছর আপনার কুরবানি ঈদের পর থেকে আপনার অ্যারাবিক বছর শুরু হয়, নতুন অ্যারাবিক বছর থেকে ওরা কমপ্লিটলি সেটা বন্ধ করে ফেলছে। আগে আপনাকে ফ্রি ভিসা নিতে হবে। আর দর্শকের প্রশ্ন ছিল ওনার হচ্ছে ট্রাভেল ডকুমেন্ট। ট্রাভেল ডকুমেন্ট যদি আপনার থাকে, ট্রাভেল ডকুমেন্টে হচ্ছে নামটাই ট্রাভেল ডকুমেন্ট, হুইচ ইজ আপনি ট্রাভেল করতে পারবেন। তারপর আমাদের অনেকের প্রশ্ন থাকে যে ভাই আমি তো গ্রিন কার্ড না, আপনার ভয়ের কোনো কারণ নাই। ইউএস গভর্নমেন্ট সেটাও একটা ট্রাভেল ডকুমেন্ট, একটা কিন্তু আপনার ইউএস পাসপোর্টের মতো একটা বুক, ইজ এ কাইন্ড অফ পাসপোর্ট, গ্রিন কালারের। সো আপনি যদি কোনো ধরনের কোনো নিজের যদি আপনার কোনো সমস্যা না থাকে, আপনি অবশ্যই যেতে পারেন। ইউএস গভর্নমেন্ট আপনাকে সেটা যাওয়ার জন্যই বুকটা আপনাকে দিছে, ট্রাভেল করার জন্য দিছে, আদারওয়াইজ এটার নাম ট্রাভেল বুক না। আপনি ট্রাভেল আপনার হয়তো ভয় থাকে, হ্যাঁ, ঢুকার ক্ষেত্রে আপনি 100% আপনি ঢুকতে পারবেন, কোনো ধরনের আপনার কোনো সমস্যা নেই। বাট আমরা যদি বাংলাদেশি হই বা বাংলাদেশ থেকে যদি আসার পরে যদি আমরা কেউ অ্যাসাইলাম করে থাকি, মোস্ট অফ দ্য টাইম এই ট্রাভেলটা হয় যারা অ্যাসাইলাম করে, 99% ক্ষেত্রে এটা হয়। লেটস সি, আমি যদি অ্যাসাইলাম করি, হয়তো বাংলাদেশের এগেনস্টে কোনো একটা রিজন আমার দেখানো আছে, আমরা ওই জায়গাটা শুধু স্কিপ করব যদি হয় লেটস সি বাংলাদেশটা আমি যাব না। বাট অনেকে আছে, আমি যদি বলতে চাই ডিফারেন্ট ওয়েতেও বাংলাদেশে যাওয়া যায়, আপনি আপনার বিভিন্ন ওয়েতে সেটা এয়ারপোর্ট ইউজ না করে অন্যভাবে যদি আপনি চান সেটা আপনার রিস্ক, আপনি চাইলে যেতে পারেন, অ্যাজ লং আপনার পাসপোর্টে ডকুমেন্ট যদি না আসে, ইমিগ্রেশনে যদি আপনার কোনো পাসপোর্টে সিল না থাকে, সেটা আপনি আপনার পার্সোনাল রিস্ক নিয়ে আপনি যাবেন, সেটা অন্য আপনার পার্সোনাল চয়েস। বাট ট্রাভেল করার ক্ষেত্রে আপনার কোনো নিষেধ নেই, এক্সেপ্ট বাংলাদেশের, আপনি আদার কান্ট্রি যে কোনো দেশে আপনি যেতে পারবেন। আর ট্রাভেল ডকুমেন্টসের কথা যেহেতু উঠলোই, সেটিও আপনার কাছে জানতে চাই, শুধুমাত্র ট্রাভেল ডকুমেন্টস থাকলে কি ওমরা ভিসা করা যাবে? ইয়েস, ট্রাভেল ডকুমেন্ট থাকলে আগে যা ছিল তাই সেম আছে, আগের মতোই আছে। অন্যান্য বছর আমরা ট্রাভেল ডকুমেন্ট যেভাবে ভিসা করতাম এখনো সেম থিং। ইয়েস, ট্রাভেল ডকুমেন্ট আমরা ভিসাও করা যাবে, ট্রাভেলও করতে পারবেন। ওকে, খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় ছিল। সেটি হলো যে আপনার কাছে জানতে চাই, আপনারা তো অনেক সময় সিটিজেনশিপ পরীক্ষাও সহায়তা করে থাকেন। যারা বয়স্ক তাদের অনেক সময় দেখা যাচ্ছে যে সিটিজেনশিপ এই পরীক্ষাটা আবেদনটা ডিনাই হয়ে যাচ্ছে। এই ডিনাইগুলো কেন হচ্ছে, কোন কোন ভুলের কারণে, এবং একটু এগিয়ে যদি এড়িয়ে যেতে চান তাহলে কি কি করতে হবে? ধন্যবাদ। যেটা হচ্ছে আমরা অনেকেই চিন্তা করি যে আমি যদি অ্যাপ্লিকেশনটা নিজে একটু করে দেই, ওর আমার যে প্রাইমারি কেয়ারের ডাক্তার আছে ওনার কাছে আমি একটা জাস্ট আমার আব্বা আম্মা বা যেহেতু ওনার বয়স্ক কী কী মেডিসিন খাচ্ছে কি এটা লিখে আমরা একটা অ্যাপ্লিকেশন করে দিচ্ছি। প্রত্যেকটা সেক্টরেই আপনার একজন এক্সপার্ট লোকের দরকার, যে শুধুমাত্র বয়স্কদের বিনা পরীক্ষায় যে সিটিজেনশিপ নেওয়া যায়, ওটার জন্য আপনার স্পেশালিস্ট লোক দরকার যারা এগুলি ডিল করে। আপনার ওরকম একজন ডাক্তার, ওরকম একজন অ্যাটর্নি দরকার যারা কন্টিনিউ শুধুমাত্র এই ডিলটাই করে। আপনি যদি আপনার ইন জেনারেল ডাক্তারকে দেন, ইন জেনারেল ডাক্তার জানে না আরও কী কী এটার মধ্যে অ্যাড করতে হবে। সো আপনি ইন জেনারেল ডাক্তার তো হয়তো একটা লেটার নিয়েছেন শুধুমাত্র, এই লেটারটা দিয়ে আপনার কী কী আছে বাকি কাগজপত্র দিয়ে আপনি রেগুলার আপনি সাবমিট করে ফেলছেন, সেজন্য অনেক সময় আপনার ডিনাই হচ্ছে। বিকজ অফ ওরা প্রুফ জানতে চাচ্ছে যে কী কী রিজনে, কী কী সমস্যার কারণে আপনি ওনার জন্য অ্যাপ্লাইটা করলেন, এবং ওটা কী কী আগে থেকে চলতেছিল, কতদিন যাবত এই সমস্যা চলতেছিল, এই সমস্যা প্রতিকারের জন্য উনি কী কী ট্রাই করছে। লেটস সি সামহাউ আপনার কোনো একটা সমস্যা আছে, যে সমস্যার জন্য আপনি অ্যাপ্লাই করছেন, এই সমস্যাটা আপনার কতদিন যাবত, এটা প্রুফ কী আছে আপনার, এবং এটার জন্য আপনি কী কী ট্রাই করছেন কিউর হওয়ার জন্য, আপনি আদৌ কিউর হতে পারছেন কিনা, আপনার আগে কত % সমস্যা ছিল, সে সমস্যা এখন কত % আপনার ইমপ্রুভ ওর ডিমোশন,
তার উপরে আপনার লং টার্মের একটা আপনার স্পেসিফিকেশন থাকতে হবে যে ভাই লেটস সে আমার অসুস্থ ছিলাম আমি 10%, এখন যাওয়ার পরে অসুস্থতা আমার হচ্ছে এখন 20%, নাও আরো পরে 30%, 40%, 50%, দ্যাট মিনস ডে বাই ডে আপনি অসুস্থতা বাড়তেছে। ওরকম আপনাকে একটা প্রুফ দিতে হবে, যে জায়গায় লেজিট প্রুফ যে ইয়েস আমি পারতেছি না বা এটা আমার হচ্ছে না। এরকম যদি আপনি প্রপার ডকুমেন্ট কোনো লয়ারের মধ্যে হোক অথবা ভালো যারা এই আপনার এই ইমিগ্রেশনের ফাইল যারা করে যে সমস্ত ডাক্তার, আপনি যদি তাদের সাথে যোগাযোগ করেন অনেকটা ভালো হেল্প পাবেন। আচ্ছা, আরেকটা বিষয় হলো আপনারা যেহেতু পাসপোর্টের ব্যবস্থা করেন, ইউএস পাসপোর্টের ব্যাপার নর্মালি যখন আবেদন করা হয় তখন দেখা যাচ্ছে এখন অনেকে দেরি হচ্ছে এই ধরনের কথা বলছেন, এই দেরিটাকে এড়িয়ে যাওয়ার জন্য কি করা উচিত? যদি কেউ চায় রাইট নাও যেটা হচ্ছে সামটাইম সব সময় দেরি হয় না, বাট ইয়েস মেজরিটি টাইমে দেরি হচ্ছে নাও ডেজ। 1 বছরের মতো হয়ে গেল, সবকিছু একটু ডিলে, করোনার পর থেকে একটু ডিলে শুরু হয়েছে, ডিলেটা অনেকটা বেটার। এখন জেনারেলি কতদিনে পাচ্ছেন? কেউ যদি আমরা কারোটা করি সেটা হচ্ছে আপনার 2 to 3 আওয়ার্স ইন সেম ডে, একদিনের মধ্যে 2 থেকে 3 ঘন্টায়। বাট এর জন্য আপনার এডিশনাল পেমেন্ট হচ্ছে না। আপনি যেটা পাসপোর্ট যদি পাসপোর্ট অফিসে 4 to 6 উইকের জন্য যেই পেমেন্ট দিবেন সেম পেমেন্ট 2 আওয়ার্স আপনি করতে পারতেছেন। আর ওরা আরেকটা করে আপনার 8 to 10 উইকস, সেটা আপনার হয়তো $50 থেকে $60 কম। সো কেউ যদি চায় ইন জেনারেল সাবমিট করতে চায় ইন জেনারেল সাবমিট করতে পারেন, আর কেউ যদি চায় যে আমি এক্সপ্রেস যাকে বলে আর্জেন্ট এক্সপ্রেস করতে পারে সেটা 4 to 6 উইক ওরা বলে, সামটাইম 4 উইকসে পায় সামটাইম 6 উইক। বাট যদি পেপার ওয়ার্কসে কোনো ধরনের কোনো গন্ডগোল থাকে কাপল অফ মান্থ। সো অনেক কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে যারা শিশুদের পাসপোর্টের ক্ষেত্রে বলা হচ্ছে যে অনেক ঝামেলা হচ্ছে, সেই ঝামেলাগুলো কি ধরনের ঝামেলা? এটার মধ্যে বাচ্চা যদি আপনার লেস দেন 17 হয়, সেটা বাবা মায়ের 2 ধরনের কনসার্ন থাকতে হচ্ছে। বাবা মায়ের 2 জনের রেকর্ড দিতে হচ্ছে। আমরা অনেক সময় হয়তো খেয়াল করি না, এদের বাবার ও ডকুমেন্টটা দিয়েছে হয়তো মায়ের ডকুমেন্ট দেই নাই। আমি যখন আমার পার্সোনাল করি তখন আমারও পার্সোনালটা আমি দিচ্ছি, সেক্ষেত্রে আমরা হয়তো একটু বেশি কেয়ারফুল থাকি। বাচ্চার ক্ষেত্রে মনে করি হয়তো একটা দিলে, আমি গ্যাসিং করতেছি, আমরা প্রচুর কেস যেটা পাচ্ছি যে আইদার কেউ ম্যারেজ সার্টিফিকেট দিচ্ছেন না, অথবা বাচ্চার বিশেষ করে যাদের গ্রিন কার্ড থেকে ডাইরেক্ট পাসপোর্টে যাবেন ওনারা হয়তো বার্থ সার্টিফিকেট একটা বাচ্চার দেওয়া হয়েছে, লেটস সে আপনার এক্সাম্পল বাচ্চা 2016 সালে বাংলাদেশে জন্ম আর তার বার্থ সার্টিফিকেট ইস্যু হয়েছে 2018 সালকে 2019 সাল। তো এই দেশে সাধারণত তা হয় না। বার্থ সার্টিফিকেট ইস্যু করতে হবে সাধারণত উইদিন এ মান্থের বেশি সাধারণত এক্সিট না হওয়াটা ভালো। এদেশে সাধারণত যেদিন জন্ম হয় ওই দিনই ওরা রেজিস্ট্রেশন করে, হয়তো আপনাকে 7 to 10 ডেজ আর 15 দিনের মধ্যে আপনার ঘরে চলে আসে। আর আমাদের কাছে রেজিস্ট্রেশন হয় অনেক সময় 2 থেকে 3 বছর পরে, ওটি অ্যাকসেপ্টেড না। ওটার বিকল্প কি কাগজপত্র থাকে ওরা বা ইমেলে পাঠায়, যদি আপনার প্রপার ডকুমেন্ট দিতে পারেন দেন ইজ ফাইন, আর যদি কেউ প্রপার ডকুমেন্ট না দিতে পারেন ওরা অনেক কিছু আপনাকে অপশন দিচ্ছে, এর মধ্যে যে কোনো একটা অপশন আপনি চুজ করতে পারেন। এক্ষেত্রে আমি মনে করব কেউ যদি চায় না ইন জেনারেল এরকম যদি কাগজপত্র কেউ হয়, লম্বা সময় যদি কার পেন্ডিং থাকে 5 মাস 6 মাস হয়ে গেছে পাচ্ছেন না, যদি চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমরা হেল্প করতে পারবো। আপনি 2 ঘন্টায় আপনার যে পেমেন্ট দেওয়া ছিল, লেটস সি আপনার ছেলে বা মেয়ের জন্য আপনি অ্যাপ্লাই করলেন, হোয়াট এভার যে পেমেন্ট আপনি দিয়েছেন এখন এটা আপনার 4 মাস 5 মাস ইভেন 6 মাস পেন্ডিং স্টিল। সো আপনাকে নতুন পেমেন্ট দিতে হবে না। যদি আপনি চান আমি আপনার প্রসেস করতে পারবো সেম পেমেন্টের মধ্যেই। পাসপোর্ট অ্যাপ্লিকেশন যে ফিটা দিয়েছেন ওই ফি দিয়ে আপনার চলবে। বাট ইয়েস, যেহেতু আপনার এটা লম্বা সময়টা ছিল, আপনি 2 আওয়ার্স করতেছেন, যে $60 এক্সপার্ট রেট একটা ফি গভর্নমেন্ট আছে, সেটা আপনি $60 এডিশনাল দিয়ে আপনি সেম আগের রেটের মধ্যে আপনি আপনার পাসপোর্টটা করতে পারবেন। জি, একজন দর্শক আছেন টেলিফোনে। দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি অ্যাকচুয়ালি ফোন দিয়েছিলাম হচ্ছে আমার আব্বুর এজ হচ্ছে 68। সো উনি অলরেডি একবার সিটিজেন এক্সাম দিয়েছে, বাট হি গট ফেইলড। সো উনি কি দ্বিতীয়বার যদি পরীক্ষা দেয় আপনারা কি কোনোভাবে হেল্প করতে পারবেন কিনা? আর আমি আরো একটা কথা অ্যাড করতে চাই, উনি ইংরেজি একটু কম বুঝছে। জি, দুটো বিষয়, অর্থাৎ 68 তার বয়স, তিনি বয়স্ক এবং একই সাথে ইংরেজিতে তিনি দুর্বল। সেই ক্ষেত্রে আপনার একবার পরীক্ষা দিয়ে তিনি ফেলও করেছেন, আপনারা কি ধরনের হেল্প করতে পারবেন উনি যদি আবার পরীক্ষা দিতে চান? ধন্যবাদ জলবে আপনাকে, ধন্যবাদ দর্শকের প্রশ্নের জন্য। 67 আপ এলিজেবল। এখন ওনার কি সমস্যা ছিল সেটা আগে যদি আমি জানি তাহলে বুঝতে পারবো। যদি চাই উনি অফিসে আসলে অবশ্যই আমরা হেল্প করতে পারবো। ইয়েস, ওনার হয়তো রেগুলার অ্যাপ্লিকেশন করা ছিল, যেটা আমি একটু আগেই বললাম আপনাকে, যে হয়তো আপনি পেপার ওয়ার্ক ওর স্পেসিফিক রিজন আপনি বের করতে পারেন নাই, কি সমস্যার কারণে হচ্ছে না।
একটা হচ্ছে রেগুলার পরীক্ষা দেওয়া, আর একটা হচ্ছে বিনা পরীক্ষায়। ওনার প্রশ্নটা ক্লিয়ার ছিল না যে ওনারটা কি বিনা পরীক্ষায় না, মানে ঠিক অ্যাপ্লিকেশন করা হয় যে এই পার্সন মানে পারবেন না। তো আইদার ওনার ওটাতে করা ছিল অথবা রেগুলার এক্সামের ছিল। যদি রেগুলার এক্সাম হয়ে থাকে এক ধরনের চাই, আর উনি যদি বিনা পরীক্ষায় চায়, উনি যেহেতু বলছে যে ইংরেজিতে দুর্বল, হয়তো সেজন্যই পারে নাই। ইয়েস, এখন ওনার আব্বার বয়স যেহেতু 68, উনি যদি চায় যে বিনা পরীক্ষা একটা যে ফ্যাসিলিটি আছে, অবশ্যই উনি ফ্যাসিলিটিস নিতে পারবে। উনি ফেল হয়েছে তাতে কোনো বিগ ডিল না, আবার উনি করতে পারবে। নিশ্চয়ই তখনই আসলে দর্শকদের মনে প্রশ্ন আসবে, বিনা পরীক্ষায় কারা পরীক্ষাটা দিতে পারবে, মানে কোন কোন কন্ডিশন হলে পরীক্ষা ছাড়াই সিটিজেনশিপটা পাওয়া যাবে? এক হচ্ছে আপনাকে প্রুভ করতে হবে কি রিজন আপনি পারবেন না, আপনার কি সমস্যা ছিল বা কি সমস্যা আছে। ওকে, 65 and up, আর অ্যাট লিস্ট 5 ইয়ার্স ইউএসএতে আপনি কন্টিনিউ ছিলেন, কোনোদিনই 6 মাসের বেশি আপনি দেশের বাইরে ছিলেন না, আমেরিকার বাইরে 6 মাসের বেশি ছিলেন না। দোজ বেসিক জিনিসটা। তারপরে তো আপনার অন্যান্য ডকুমেন্টগুলি থাকবেই, যে আপনি কতদিন এই দেশে আছেন, আপনার গ্রিন কার্ড আছে কিনা, এগুলো তো গ্রিন কার্ড আছে বলে আপনি করবেন। ফিজিক্যাল কন্ডিশনের উপর ডাক্তারের ওরা দেখবে, ওরা এক্সাম করবে আবার আপনাকে, যারা এই স্পেশাল ডাক্তার থাকবে ওরা আবার আপনাকে সেম এক্সাম, আপনার যেমন প্রাইমারি কেয়ারের এক্সাম করে সেম এক্সামের জন্য আবার আপনার সেম ডাক্তারের কাছে যেতে হবে। ওরা বিভিন্ন এক্সাম করবে, এক্সাম করার পর এক্সামের রিপোর্ট দেবে, তার উপরে হিসাব করে আপনার যে ইমিগ্রেশন অফিসার থাকবেন উনি ওনার ডিসিশন দেবেন। ওকে, অনেক অনেক ধন্যবাদ আপনাকে, অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। দর্শকদেরকে যদি নতুন কোনো কিছু আপনি বলার থাকে সেটি বললেই আমরা হয়তো বিদায় নেব। জাস্ট ধন্যবাদ জুয়েল ভাই আপনাকে। আরো একবার আপনাকে বলি, আমরা যারা যে দেশেই থাকি আমরা ওই দেশের আইন মেনে চলবো। আমরা যেহেতু দেশের বাইরে আসি কিছু না কিছু করার জন্যই, আমরা আইনকে মেনে চলবো, সারা পৃথিবীর যে দেশেই হোক। এদেশে ফ্রিডম অফ স্পিচ আমাদের আছে, ইয়েস আমরা প্রোটেস্টে যেতে পারি। যে সমস্ত কান্ট্রিগুলোতে ফ্রিডম অফ স্পিচ কম থাকে ওই দেশের আইন যেন আমরা মেনে চলি। আর যেটা ছিল যা শুধুমাত্র চেঞ্জিং, যেটা ছিল শুধুমাত্র যারা উমরা করতে যাচ্ছেন, আগে যারা অনারেবল, আমি আবারও বলি শুধুমাত্র গ্রিন কার্ডের জন্য, ইউএস পাসপোর্ট না, শুধুমাত্র যাদের গ্রিন কার্ড তাদের গত বছর শুধুমাত্র চান্স ছিল যে চাইলে এয়ারপোর্ট থেকে ওনারা পাসপোর্ট থেকে ভিসা নিতে পারতেন। এবছর থেকে সেটা আর নাই। সো অবশ্যই যদি কারো আগের দাঁড়ানো থাকে এবছর কিন্তু অবশ্যই আপনাকে ভিসা নিতে হবে, আদারওয়াইজ আপনাকে কিন্তু বোর্ড করতে দিবে না প্লেন, এবং আপনাকে জেদ্দা এয়ারপোর্ট আর যাকে আমরা বলি সৌদি আরব আপনাকে যেতে দিবে না। সো প্লিজ দর্শক এগেন বলি, গ্রিন কার্ড ওলাদের জন্য আমরা বলতেছি কনফিউজ হবেন না, শুধুমাত্র যাদের গ্রিন কার্ড তার আগে প্রি ভিসা নেবেন, দেন আপনারা এয়ারপোর্টে যাবেন। ধন্যবাদ সকল দর্শককে, ধন্যবাদ বেলাল ভাই, এবং দর্শক আপনারা যারা দেখছিলেন তাদের ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের মতো। ভালো থাকবেন। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।